যারা পাহাড়কে ভালোবাসে, মেঘের সঙ্গে পাহাড়ের উকিঝুঁকি। गुआबा का है आपका। তারা দুধ আনার জন্য যাচ্ছে। कितना लीटर दूध मिलते हैं आपको? 5 लीटर। आप ले पाएंगे 5 लीटर? ওখানে কিন্তু তাদের বাড়িটা রয়েছে। পাহাড়ি কুকুর এরকমই অ্যাকচুয়ালি হয়। পাহাড়ি শিশুকে দেখুন, কত সুন্দর কিউট বাচ্চা। এলকেজি में पढ़ते हो? स्कूल किधर है तुम्हारा? ऊपर है स्कूल। এই যে পাইপটা দেখছেন না, কালো পাইপটা এখানে ঢোকানো রয়েছে, এই জলটা কিন্তু একদম পুরো কিন্তু ওই হিল থেকে আসছে, অর্থাৎ যে ঝর্ণার জল সেইটাই কিন্তু এই বাড়িগুলোর ট্যাঙ্কিতে লোড করা হয়। ছোট্ট একটা নদী, পাহাড়ের গা বেয়ে নেমে আসে একটা ছোট্ট নদী। জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতে পারবে প্রকৃতি কতটা সুন্দর। বন্ধুরা, সময় ঘড়ি বলছে 10:57। আমি এই মুহূর্তে রয়েছি বহরমপুরের খাগড়াঘাট স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের গন্তব্য আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তো 13145 রাধিকাপুর এক্সপ্রেসে আমরা যাত্রা করব। আজকে যে রাস্তাটা যাব এটা অনেকেরই হয়তো জানা, সেটা হচ্ছে খাগড়া থেকে প্রথমে আমরা যাব বারসই জংশন, আর সেখান থেকে আমরা ব্রেক জার্নি করে আবার ওখান থেকে যাব এনজিপি। তো এই রুটটাই কিন্তু টিকিট মোটামুটি সবসময় থাকে, হয়তো 4-5 দিন আগে কাটলে আপনারা পেতে পারেন। ট্রেন নাম্বার 13145 রাধিকাপুর এক্সপ্রেস দেখতে পাচ্ছেন। আর সামনে ও গাড়ি, চলো দিকে চলো। এই যে আমাদের কোচ নম্বর M3, এই যে রাধিকাপুর এক্সপ্রেস M3। রাত্রি 12:10 রাধিকাপুর এক্সপ্রেসে উঠে ক্লান্ত শরীরটার সঙ্গ দেয়নি, তাই তো একঘুমেই সকাল। ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের পথে, বারসই জংশনের উদ্দেশ্যে। ভ্রমণ পিপাসু আমার দুচোখ তখন ব্যস্ত জানালার পাশ দিয়ে উল্টো দিকে ছুটে চলা অজানা গ্রামের মায়াবী রূপে। তো বন্ধুরা, এইভাবেই চলতে চলতে আমাদের গন্তব্য এসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে বারসই জংশন। আমরা পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্য বারসই জংশন। 12506 নর্থ ইস্ট এক্সপ্রেস, এই ট্রেনে আমরা যাত্রা করব বারসই জংশন থেকে এনজেপির উদ্দেশ্যে। এটা কিন্তু প্রতিদিনই চলে। সময় ঘড়ি বলছে 8:10। এই মুহূর্তে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশনের বাইরে থেকে আমরা কোনো একটা গাড়ি বুক করে সোজা চলে যাব। বন্ধুরা, পাহাড়ের প্রবেশদ্বার বলা হয় এই জলপাইগুড়ি শহরকে। শহরের ঝাঁ চকচকে জীবনকে পাশে ফেলে নিত্যদিনের কর্মব্যস্ত জীবন ও মানুষের ছুটে চলাকে সঙ্গে নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল তার গন্তব্য শিটংয়ের কোনো এক পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে। বন্ধুরা, এনজিপি থেকে আপনারা শিটংয়ে যাওয়ার জন্য স্টেশনের বাইরেই গাড়ি পেয়ে যাবেন। যদি আপনারা সোজা হোটেলে যেতে চান তাহলে 5 সিটের প্রাইভেট গাড়িগুলো 2,500 থেকে 3,000-এর মধ্যে পেয়ে যাবেন। আর যদি সাইট সিন করতে করতে যান সেক্ষেত্রে 3 থেকে 4,000-এর মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। এটা অবশ্য সিজন অনুযায়ী ভ্যারিয়েশন থাকে, কোনো সিজনে দামটা একটু কমতেও পারে, বাড়তেও পারে। আমরা ঠিক যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ে NH10, অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক, যেটা এনজিপির সঙ্গে কানেক্ট করে দিয়েছে একদম সিকিম সেবক রোড, যেটা আপনারা সবাই হয়তো জানেন। এটা সেই গুরুত্বপূর্ণ সেবক রোড এবং আর্মিদের ব্যবহারের প্রধান রাস্তা। এটা জুড়ে যায় একদম অরুণাচল প্রদেশ সিকিম। অ্যাকচুয়ালি আপনারা যখন পাহাড়ে আসবেন না, সে দৃশ্য কিন্তু মনোমুগ্ধকর। অ্যাকচুয়ালি আমাদের বৈচিত্র্যময় এই ভারতবর্ষ, কোথাও ধুধু মরুভূমি তো কোথাও সুউচ্চ পর্বত। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টে আছি, আমরা শিটং যাচ্ছি। সেই রাস্তার ধারে এইরকমই কিন্তু সুউচ্চ পাহাড় হয়। দেখতে পাচ্ছেন সমস্ত পর্যটকরা যারা এনজিপি থেকে শিটংয়ের উদ্দেশ্যে যাত্রা করে, যারা পাহাড়কে ভালোবাসে, পাহাড়ের মায়ায় আবিষ্ট হয়ে পড়ে, তারা কিন্তু ঘুরতে এসে এই সমস্ত জায়গাগুলো কিন্তু তারা দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য হলেও নদী আর পাহাড়ের মায়াটাকে তারা ফিল করে। দেখতে পাচ্ছেন সমস্ত গাড়িগুলো এসে পরপর তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই যে এইদিকে, এবং সমস্ত পর্যটক তারা উপলব্ধি করছেন তারা শহরের কোলাহল ছেড়ে তারা এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেদেরকে বিলীন করে দিচ্ছেন, উজাড় করে দিচ্ছেন। এইটাই হচ্ছে পাহাড়ের মায়া। তো চলুন বন্ধুরা, আমরা আবার যাব সামনে, দেখি কোনো একটা সুন্দর স্পটে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের গাড়ি এইটা। ফেলুদাকে জিজ্ঞেস করলেন মিস্টার মজুমদার, না আমার কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, ডিটেকটিভ ফেলুদার গোয়েন্দা গল্প শুনতে শুনতে আমাদের গাড়ি এগিয়ে চললো তার পাহাড়ি পথ ধরে। পাহাড়ি আঁকাবাঁকা পথগুলো যেন আমাদের জীবনেরই প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি বাঁকেই নতুন কোনো গল্প অপেক্ষা করে। বন্ধুরা, মেঘের দেশে হারিয়ে যাওয়ার এই আঁকাবাঁকা পথ ধরেই শুরু হয় আসল রোমাঞ্চ। সবুজে ঘেরা পাহাড়ি পথ, মন জোড়ানো সতেজতা। পাহাড়ের রাস্তা শেখায় গন্তব্যের চেয়ে যাত্রার পথটাই যেন বেশি সুন্দর। এনজিপি থেকে শিটং আসতে গেলে এইরকম অনেকগুলো ভিউ পয়েন্ট আপনারা পাবেন, তার মধ্যে এইটা হচ্ছে একটা। দেখুন যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। ওইদিকে একদম দিগন্ত বিস্তৃত, যত দূর চোখ যায় পাহাড়, মেঘ আর নদীর খেলা। হ্যাঁ বন্ধুরা, এই সেই খরস্রোতা নদী তিস্তা। সেই তিস্তা নদী কিন্তু এখন বেশ
অনেকটা ছোট্টভাবে ওখান থেকে প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকালে অর্থাৎ আগস্ট মাসের দিকে কিন্তু এই জায়গার রূপ কিন্তু হয় একদম দেখার মতো। এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, যেদিকে চোখ যাবে সেই দিকে কিন্তু একদম মৃদু মন্দ বাতাস আর পাহাড়ের নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবে। শহরের কোলাহল ছেড়ে যান্ত্রিক গোলযোগ থেকে বেরিয়ে এসে এইরকম একটা সুন্দর জায়গায় বেড়াতে আসলে মন যেন জুড়িয়ে যায় বন্ধুরা। এইদিকে যতটা বিস্তৃত খাদ আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু ঠিক ততটাই সুউচ্চ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন যে কি সুন্দর একটা দৃশ্য। প্রকৃতিকে কাছ থেকে দেখতে গেলে কিন্তু আপনাকে পাহাড়ে আসতে হবে, আর এখানে আসলে আপনার দেখা মিলবে একদিকে পাহাড়, একদিকে এইরকম নদী, তার উপরে মেঘের খেলা। হ্যাঁ বন্ধুরা, এইটাই হচ্ছে শিটংয়ের সৌন্দর্য। আমরা এখন যাচ্ছি সেই রবীন্দ্র ভবন, যেটা শিটংয়ের সব থেকে বিখ্যাত জায়গা মংপো, সেই মংপোর উদ্দেশ্যে। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে মংপো যাব। রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো চারণ করার চেষ্টা করবো। অর্থাৎ ভেতরে গেলে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বিষয় আপনি ফিল করতে পারবেন। আমরা ঢুকে গেলাম। শুরুতেই প্রথমে এইরকম একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই সাইডটাই কিন্তু রাখা রয়েছে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার স্মৃতির উদ্দেশ্যে মংপোতে আসা। অ্যাকচুয়ালি পাহাড় মানেই তো মেঘের খেলা, মেঘের সঙ্গে পাহাড়ের উকিঝুঁকি, তার সঙ্গে সূর্য মামার খেলা। দেখতে পাচ্ছেন ওয়েদারটা এক্ষুনি চেঞ্জ হয়ে গেল। কি সুন্দর দেখুন, যে মেঘের সঙ্গে একদম ভেসে আসছে, আমাদের চোখ মুখ সব যেন হালকা হালকা ভিজিয়ে দিচ্ছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এই যে অংশটা কত সুন্দরভাবে একটা ট্রি হাউস করে দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, যেটা একদম রবীন্দ্র ভবন যেটা মংপো, তার এন্ট্রান্সেই কিন্তু সেটা গড়ে উঠেছে। এটা একটা খুব সুন্দর একটা দৃশ্য। আর আমরা ঠিক এই সাইডটা এখন যাব, এই ভেতরটার দিকে, যেদিকে একদম পুরো মেঘের সঙ্গে সাদা হয়ে আছে একদম, সেই এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। সেখানে কি আছে ভেতরটা যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মংপোতে ঘোরার জন্য আপনাদের পার পার্সন টিকিট ফিস দিতে হবে 25 রুপিজ, অর্থাৎ 25 টাকা করে পার পার্সন টিকিট ফি দিতে হবে। এখান থেকে কাটলাম, এরপরেই কিন্তু পারমিশন মিলবে আপনাদের ভেতরটা ঘুরে দেখার। তো চলুন আমরা ঘুরে দেখব। এটা সেই টিকিট কাউন্টার। এই মংপোতে আসলে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে যেন কোথাও না কোথাও খুঁজে পাবেন। এইরকমই একটা ফিলিংস আছে, যেখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ঘুরে বেড়িয়েছেন, তিনি হেঁটেছেন, তিনি এই সমস্ত জায়গাগুলোতে তিনি হয়তো কোথাও না কোথাও ওনার পদচারণ আছেন। এই সমস্ত জায়গাগুলোতে আসলে যেন কোথাও যেন হারিয়ে যায় সেই বাংলা সাহিত্যের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এই সেই বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সালের 21শে মে প্রথমবারের জন্য দার্জিলিংয়ের এই সিংকোনার সুরেল বাংলোতে আসেন। ঠিক তারপরেই কিন্তু 5ই জুন থেকে 9ই জুন পর্যন্ত তিনি কিন্তু এই গৃহে অবস্থান করতেন, এখানে তিনি ছিলেন। এবং এই সমস্ত জায়গাগুলোই কিন্তু সেই রবীন্দ্রনাথের স্মৃতিগুলো আমরা যেন আবার ফেরত পাচ্ছি। হয়তো তিনি বিকেলবেলা এই সমস্ত জায়গাগুলোয় বসে খুব সুন্দর একটা দৃশ্য অনুভব করতেন। এইদিকে খোলা পাহাড় ছিল সেই সময়, এই গাছগুলো ছিল না, এটা ফাঁকা অংশ ছিল, গাইড বলল। তো এই জায়গাগুলোতে তিনি কিন্তু ঘুরে বেড়াতেন। মেঘে ঢেকে গেছে পুরো একদম আমাদের রাস্তা। অ্যাকচুয়ালি পাহাড়ের তো কোনো ইয়ে নেই, যখন তখন মেঘে ঢেকে যেতে পারে। সূর্যের উকিঝুঁকি, তারপরে বৃষ্টি, এগুলো পাহাড়ের নিত্য প্রয়োজনীয় একটা ঘটনা। তা এখন কিন্তু আকাশটা পুরো পরিষ্কার ছিল, হঠাৎ করেই কিন্তু মেঘে পুরো ঢেকে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমরা এখন ডাউন হিলে নামছি। এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? এখান থেকে যোগীঘাট ধরো আধ ঘন্টা। বন্ধুরা, আমরা আসলাম মংপো থেকে। সে মংপোর পরে শিটং যখন যাবেন আপনারা লোয়ার টু সেকশানে যাওয়ার পথে এরকম কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেটাকে বলছে যোগীঘাট ব্রিজ। এর নিচ দিয়ে কিন্তু একটা ছোট্ট নদী একটা প্রবাহিত হচ্ছে। চলুন আমরা ওর কাছাকাছি যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পাশটা দিয়ে কিন্তু সেই ছোট্ট একটা নদী, পাহাড়ের গা বেয়ে নেমে আসে একটা ছোট্ট নদী, সেইটা এর তলা দিয়ে পাস হচ্ছে। এবং সেটাকে কভার করার জন্য কিন্তু এই ব্রিজটা করে দেওয়া হয়েছে। এই ব্রিজটা অ্যাকচুয়ালি আগে কিন্তু ছিল কাঠের ব্রিজ, ঠিক তার ওই পাশটায় আছে, আমরা দেখাবো। আগে চলুন আমরা নিচটা একটু যাই এবং তারপরে দেখব যে ওই জলটার কাছাকাছি যাবো। এটা সুন্দর একটা ভিউ পয়েন্ট, কি সুন্দর একটা প্রকৃতি, আর তার মাঝে এই রকম একটা ব্রিজ যেটা মংপো থেকে লোয়ার টুকে যোগাযোগ করছে। দেখতে পাচ্ছেন পর্যটকরা কি সুন্দরভাবে এনজয় করছে। এই যে সবরজিৎ দা মুখ ধুলেন এই জলে, সত্যি এতটা ক্লিন এই জলটা যে বলে বোঝানো দেখতে পাবে না। দেখুন যে জলের তলার সমস্ত কিছু দেখা যাচ্ছে, একদম এতটা ক্লিন। তখন আমরা এই কাছ থেকে ঘুরে আসবো, যেখানে একটা ঝর্ণা সৃষ্টি করেছে, সেই জায়গাটায় যাবো। চলুন। দেখুন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, ছোট্ট একটা নদী, সে কিন্তু তার গতির রূপকে চেঞ্জ করে দেখতে পাচ্ছেন যে কতটা একটা বিমর্ষ
ঝর্ণার সৃষ্টি করেছে এবং শো শো একটা সাউন্ড হচ্ছে সবসময়, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে। তারপরে কিন্তু আবার সামনে গিয়ে আবার ডাউনে পড়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতি কতটা সুন্দর। এইদিকে দেখুন দিগন্ত বিস্তৃত একদম খোলা জায়গা, যার চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, আর তার নিচে এইরকম একটা জলপ্রপাত। সত্যি এই দৃশ্য কিন্তু মন মাতানো একটা দৃশ্য। এই শব্দ শুনলে যেন কানে এক ধরনের তৃপ্তি আছে, একটা মনে এক ধরনের আশা জাগে। বন্ধুরা এই দিকটায় দেখতে পাচ্ছেন একদম সবুজ পাহাড় একদম ঢাকা রয়েছে, সেখানে প্রকৃতি তার রূপকে মেলে ধরেছে। আর ঠিক এই পাশটায় কিন্তু রয়েছে সেই যোগীঘাট ব্রিজ। এটা অবশ্য পরে করে দেওয়া হয়েছে, আগে যে ব্রিজটা ছিল সেটা কিন্তু ঠিকঠাক ওই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ওই যে ওটা কিন্তু দড়ির সেই ব্রিজটা ছিল, সেটা দিয়ে কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারপরেই কিন্তু এটা ফাইনালি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই হোমস্টেতে। এই যে দেখতে পাচ্ছেন ফেলুদা শিটং ফার্মস্টে বা হোমস্টে। এত সুন্দর একটা প্রকৃতির মাঝে এত সুন্দর একটা হোমস্টে, সত্যি একটা অতুলনীয় একটা জায়গা। আজকে রাত্রিটা আমরা এই হোমস্টেতেই কাটাবো। তো পৌঁছে গেলাম, এইরকম রাস্তার ধারেই কিন্তু হোমস্টেটা রয়েছে। পাহাড়ের বুক চিরে চুপচাপ দাঁড়িয়ে থাকা এই সুন্দর একটা হোমস্টেতে আমরা কিছুটা সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম চারিপাশটা ঘুরে দেখতে। পাহাড়ি কুকুর এরকমই অ্যাকচুয়ালি হয়। আসলে কি বলুন তো, প্রকৃতি তার খেয়াল কিন্তু ভিন্ন রকম। আমাদের শহরের কুকুরগুলো বা আমাদের ওই সমতল ভূমির যে কুকুরগুলো হয়, তাদের ভূমির সঙ্গে তাদেরকে ম্যাচিং করার জন্য তাদের বডির স্ট্রাকচার একরকম, আর এখানে পাহাড়ি এলাকার কুকুরগুলো কিন্তু বডি স্ট্রাকচার একরকম। এটাই হচ্ছে প্রকৃতির খেয়াল। দেখুন এই যে বেশ বড় বড় চুল একদম। দুটো পাহাড়ি শিশুকে দেখুন, কত সুন্দর কিউট বাচ্চা। কি নাম তোমার? এদিকে তাকাও, কি नाम तुम्हार? नाम बताओ। हाँ निवियांस। कौन सा क्लास में पढ़ते हो? एलकेजी। एलकेजी में पढ़ते हो। स्कूल किधर है तुम्हारा? स्कूल हाँ यहाँ से किधर दिखाओ। ऊपर ऊपर है स्कूल। ऊपर ऊपर मतलब ऊपर। इधर ये देखाচ্ছে দেখুন, इधर है। क्या नाम बताइए? दिवेश शर्मा। हाँ दिवेश शर्मा। দিবেশিস শর্মা। দেখুন যে পাহাড়ি বাচ্চাগুলো কতটা কিউট হয়, দেখুন কত সুন্দর একটা বাচ্চা, পাহাড়ি বাচ্চা। তারা দুটো ভাই বোন এখানে তারা থাকে। এই যে এটা তাদের ঘর, এখানে তারা থাকে এবং ওপরে একটা হোম স্টে করে দিয়েছে। তো দেখুন যে পাহাড়ি বাচ্চাদের জীবন। ঠিক है। स्कूल तुम्हारा किधर है? एक ही स्कूल है? पैदल जाते हो स्कूल में? हाँ। अच्छा क्या खाना खाया? खाना क्या खाया? तो अभी मम्मी नहीं पकाया। नहीं पकाया अभी तक? नहीं। तो मैं क्या पकेगा मतलब पता नहीं है। কে খাবার হবে সেটা ওরা এখন জানে না, এখন খাবার তৈরি হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা তারা ঝর্ণা থেকে জল আনতে যাচ্ছে। এই ভাই ইধার আও ভাই, কাজ যা রहा हो ভাই? দুধ লেনে। এই যে দেখছেন বাচ্চাগুলো, তারা এখানে যাবে কোনো একটা কারো বাড়ি থেকে, তারা দুধ আনার জন্য যাচ্ছে। कितना लीटर दूध मिलते हैं आपको? 5 लीटर। आप ले पाएंगे 5 लीटर? बाप रे बाप। ठीक है भाई, তো যাইয়ে দেখুন যে পাহাড়ি বাচ্চারা কতটা ফিট হয়। তারা এই ডিব্বাটাই 5 লিটার দুধ নিয়ে এই 5 বছরের বাচ্চাটা আবার কিন্তু রিটার্ন আসবে এরকম আপে। দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ি পথ ধরে। তাহলে চিন্তা করুন যে তাদের ফিটনেসটা কতটা সক্রিয় এবং কতটা সলিড, তারা কতটা স্ট্রং তারা। এই পাহাড়ি মানুষের জীবন, এখানে কিন্তু কোনো টিউবওয়েল সিস্টেম আপনারা খুঁজে পাবেন না। প্রকৃতির উপর নির্ভর করেই কিন্তু বেঁচে থাকতে হয় এই মানুষগুলোকে। প্রকৃতির ঝর্ণা যদি শুকিয়ে যায় তো এই মানুষগুলোর জলকষ্টের দিন শুরু হয়ে যাবে। এই যে পাইপটা দেখছেন না, কালো পাইপটা এখানে ঢোকানো রয়েছে, এই জলটা কিন্তু একদম এই যে দেখতে পাচ্ছেন আমার পায়ের তলায় পড়ে রয়েছে, এই পাইপটা পুরো কিন্তু ওই হিল থেকে আসছে। অর্থাৎ যে ঝর্ণার জল সেইটাই কিন্তু এই বাড়িগুলোর ট্যাঙ্কিতে লোড করা হয়। যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাকে জলটার সোর্সটা দেখায় আপনাদেরকে। মাটির সাইড দিয়ে এই যে এইখান দিয়ে কিন্তু চলে গেছে, এইভাবে সোজা চলে গেছে, দিয়ে আবার ওদিক দিয়ে উঠে একদম এখানে। তো আপনাদেরকে জলটা দেখায় যে কতটা পিওর জল এবং কতটা ক্লিন জল, সেই বিষয়টা আপনাকে দেখাবো। দেখুন এই যে দেখতে পাচ্ছেন জলটা কতটা ক্লিয়ার, কোথাও কোনো পার্টিকেলস কোনো জিনিস আপনারা খুঁজে পাচ্ছেন, এতটা সুন্দর এই জল। এইটাই হচ্ছে কিন্তু ঝর্ণার জল, এবং সব থেকে পরিষ্কার জলের মধ্যে একটা কিন্তু পাহাড়ি ঝর্ণার জল, কারণ এখানে জলের কোনো সোর্স নেই। এই জলে কিন্তু তারা ফুটিয়ে পান করে। এই দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্কিটা রয়েছে, এখানেও কিন্তু সেই জলটা ভরা হয়। একটা বিষয় বলি যে এই ট্যাঙ্কিটা যখন ফুল হয়ে যায় তখন তারা এই ঝর্ণার লাইনটাকে খুলে দিয়ে পাশ দিয়ে রেখে দেয়, ওটা এই দিক দিয়ে একটা ঝর্ণা আবার তৈরি হয়ে যায়। যার মনে হয় সে এখানে জুড়ে দিল একটা পাইপ,
সে আবার নিচের যে বাড়িগুলো রয়েছে তারা আবার ওটাকে যোগ করে নিয়ে নিল। এইভাবেই কিন্তু মিলেমিশে চলে এই পাহাড়ি মানুষের জীবন। আমার এই পাশটা দেখতে পাচ্ছেন, এই যে ঢাকা দেওয়া রয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আদার গাছের যে চারাগুলো হয় সেই চারাগুলো তারা লাগিয়েছে এরকম পার্টিশন দিয়ে দিয়ে, এবং তার উপরে এরকম ঢাকা দিয়ে রেখেছে যাতে এগুলো বৃষ্টির জল না ঢুকে বা কুয়াশায় আক্রান্ত না হয় বা রোদে পড়ে না যায়, সব কিছুর ভয় থেকে বাঁচানোর জন্য তারা কিন্তু এই ব্যবস্থাটা করে রেখেছে। যেখান থেকে এখন আদা বেরোবে সেই আদা তারা অর্গানিকভাবে এখানে প্রতিপালন করে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু তাদের বাড়িটা রয়েছে। ये गुआवा का है आपका। আচ্ছা, गुआवा अभी पेड़ छोटा है, उधर में छोटा छोटा है ये वो नींबू गाछ दिया है, और ये आंवला का है जो कपाल में लगाता है ना, उधर में छोटा है ये जामुन का, ये है केच पत्ता, ये भी काटगुलो है, ये थोड़ा पूजा वूजा में भी चलता है। जो झाड़ू गाछ है ना, हाँ, ये है झाड़ू गाछ जी, मतलब घर घर सफाई करने वाला फूल झाड़ू फूल झाड़ू जी। ये वाला केच पत्ता है, ये वाला भी काट का ही है, काट का इधर का जो लोकल काट है ना। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এই সুন্দর হোমস্টেটা যেখানে আমরা আজকে রাত্রিবাস করব সেই হোমস্টেটা আজকে ঘুরে দেখাবো এবং সম্পূর্ণ তথ্যগুলো তুলে ধরবো। আপনারা চাইলে সুন্দরভাবে বুক করে চলে আসতে পারেন পাহাড়ের বুকে একটা ছুটি কাটাতে। এসো তাহলে। এই হচ্ছে রুম। এদের প্রত্যেকটা রুমের সামনে এই যে দেখছেন দার্জিলিং জমজমাট, মানে ফেলুদার স্মৃতিতে অ্যাকচুয়ালি এইটা তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা রুমে আলাদা আলাদা একটা স্টোরি পাবেন। যে দার্জিলিং জমজমাট এই রুমটা দেখুন, এগুলো কিন্তু সুপার ডিলাক্স রুম। সামনেকার যেটা ভিউ রুমগুলো, এই যে গ্যাংটকে গন্ডগোল, সামনের দিকে এরকম দুটো রয়েছে। আর এই পাশের যে রুমগুলো দেখছেন এই যে এইগুলোতে, এগুলো কিন্তু ডিলাক্স রুম, 4 বেডের রুম। প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেলুদাকে আপনারা খুঁজে পাবেন। আমরা তো রুমটা ঢুকবো, আর এই যে এইটা হচ্ছে ইন্টেরিয়র। আর এই যে কম্বল দেওয়া হয়েছে আর দুটো টাওয়াল দেওয়া হয়েছে ইউজ করার জন্য। আর এরকম দেখুন ফিনিশিংটা দেখুন, মেঝেগুলো কি সুন্দর করে ফিনিশিং করা রয়েছে। এখানে রাখা রয়েছে ইলেকট্রিক কেটল জল গরম করার জন্য। সব জায়গায় মশার উৎপাত হয়। এই যে এখানে একটা মসকিটো কয়েল দেওয়া রয়েছে গুড নাইটের। আর পুরো দেওয়াল জুড়ে কিন্তু একদম ফেলুদা, সত্যজিৎ রায়ের সেই অনবদ্য সৃষ্টি, সেই ফেলুদা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে এই পুরো ঘরে। মনে হবে যেন আপনি একটা ডিটেকটিভের দুনিয়া হারিয়ে গেছেন। সত্যজিৎ রায়ের যে অনবদ্য সৃষ্টি ফেলুদা, সেই চরিত্রের মধ্যে আপনি যেন ঢুকে গেছেন, এইরকম একটা ফিল হবে এই হোটেলের যে কোনো রুমে থাকলে। বেডের পাশেই এই যে জানালা খুললেই কিন্তু সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই যে দেখুন, যদি আকাশ এখন মেঘলা, ওই মেঘের আড়ালেই কিন্তু উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এরকম বাথরুম কিট, যার মধ্যে কী কী আছে একটু দেখে নেব। এরকম একটা চিরুনি, ব্রাশ, টুথপেস্ট, এখানে একটা ব্রাশ, সোপ, এরকম একটা সোপ, ময়েশ্চারাইজার, শ্যাম্পু। চলুন বাথরুমটা আপনাকে দেখে আনি। এই দিকটা বাথরুম রয়েছে, দেখি বাথরুমটা কেমন। এই যে কোমোটের ব্যবস্থা রয়েছে, এখানে গিজার যেটা ন্যাচারালি এখানে কাজে লাগে, এখানে শাওয়ার রয়েছে, আর এই দিকটায় কিন্তু বেসিন রয়েছে। বেসিনে একটা সাবান প্রোভাইড করেছে, এখানে মিরর এগুলো রয়েছে। আপনার যদি বসে কোনোদিন এইরকম একটা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতে কিছু লিখতে ইচ্ছা করলো, যারা সাহিত্যিক মানুষ আছেন, তো সেই জন্য কিন্তু ওনারা একটা ছোট্ট মতো নোটবুক লিখেছেন, যেখানে আপনারা অনায়াসেই লিখে ফেলতে পারবেন আপনাদের মনের কথাগুলো। কি বলুন তো, একটা সুন্দর এরকম হোমস্টে আমরা বুক করতে পেরে খুব খুশি হয়েছি। বন্ধুরা স্নান শেষ করে একদম ফ্রেশ, এবার খাবার পালা। চলুন এনাদের খাবারগুলো দেখবো কেমন দেয়। অ্যাকচুয়ালি এই রুমগুলোর রেট হচ্ছে 1600 টাকা ভ্যারি করে, অর্থাৎ আপনারা যদি 2 জন আসেন, 3 জন আসেন, 4 জন আসেন, সেভাবে একটা চার্ট আছে। আমাদের এই রুমটার খরচ হচ্ছে 1650 টাকা, তার মধ্যে লজিং ফুডিং একসঙ্গে। তো চলুন খাবারটা কেমন দেয় সেটা দেখবো। তো এরকম এখন আমরা যাব সেই খাবারের উদ্দেশ্যে। এখানে সেই রুমগুলো আছে উপরে, এই রুমগুলো থেকে খাবারের জায়গাটা একদম পাশেই, এই যে এখানটায়। বন্ধুরা এই যে লাঞ্চ চলে এসেছে, দুপুরের মিল। দেখুন কি কি দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটা সবজি ভাজা, আলু আরও দুটো মিক্সড আছে। এখানে ডাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিমের কারি, তার সঙ্গে আলু দেওয়া হয়েছে। এই যে পাঁপড়, এটা খুব জরুরি, অনেকে পছন্দ করে। আর তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা, যার যেমন চয়েস। আর এই যে একদম সুন্দর ফ্রেশ সাদা ভাত। সমস্ত রান্নাগুলোই কিন্তু খুব সুন্দর। দুপুরের মিলটা একদম প্রচণ্ড পরিমাণে যে রিচ হয় সে বিষয়টা এখানে নেই। সিম্পল একদম ডাল, ডিমের কারি, ভাজা, পাঁপড়, পেঁয়াজ, এই দিয়ে খুব সুন্দরভাবে খাবার খাওয়া যায় এবং শরীরটাও কিন্তু ঠিক থাকে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। এই
দার্জিলিংয়েরই যে পাহাড়ি গ্রামগুলো, তাদের জীবন জীবিকা সব কিছু তুলে ধরবো পরের ভিডিওতে। তো ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।